2006 সালের বিএনপির সঙ্গে 2025 সালের বিএনপির তফাৎটা কি আসলে মূল পার্থক্য কোথায়? না 19 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নিজেদের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো। এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ, সংস্কার, জুলাই সনদ, নানা বিষয় নিয়ে নানা কথা হচ্ছে। কে রাজনীতিতে থাকবে, কে নিষিদ্ধ হবে তা নিয়েও হচ্ছে কথা। এই পরিস্থিতিতে আমাদের সঙ্গে বিএনপির রাজনৈতিক বর্তমান অবস্থান এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা, বাংলাদেশের রাজনীতি, এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বরচন্দ্র রায়। জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আপনার মাধ্যমে আপনার প্রিয় দর্শক শ্রোতা ভক্তবৃন্দ সবাইকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার এই অনুষ্ঠানে বোধহয় আনুষ্ঠানিকভাবে প্রথম আমি আপনার এখানে অংশগ্রহণ করলাম এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে কোনো কথা বলতে পারবো আপনার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে অনেকেই বলছেন যে 31 দফা ঘোষণার মধ্যে দিয়ে বিএনপির আসলে অনেক ধরনের বদলের বা পরিবর্তনের, নতুন বিএনপির একটা লক্ষণ দেখা যাচ্ছে। তার আগে বেগম খালেদা জিয়ার জায়গা থেকে 19 দফা দেওয়া, আপনারা একটা পরিবর্তনের কথা ভাবছেন, একটা পরিবর্তন আনতে চাচ্ছেন, সেটা আপনারা জোরে সোরে বলছেন অনেক কিছুর কথা। আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আমি যদি একদম পয়েন্ট ধরি, 2006 সালের বিএনপির সঙ্গে 2025 সালের বিএনপির তফাৎটা কি আসলে, মূল পার্থক্য কোথায়? 2006 সালের বিএনপি যে নির্বাচন করতে গেল, সেই নির্বাচনটা যে ব্যর্থ হলো, এই ব্যর্থ হওয়ার কারণগুলি সকলেই অবগত। কেউ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমার কাছে মনে হয়েছিল যে 2007 সালের যে নির্বাচনটা হলো না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো, সব জায়গায় তারা নমিনেশন পেপার সাবমিট করলো, কিন্তু প্রত্যাহারের দিন সব জায়গা থেকে তুলে নিল, ফলে দেখা গেল যে নির্বাচনটা আর হতে পারেনি। এবং তারপরে জরুরি আইন ঘোষণা এবং 111 নামে যে খ্যাত একটা কাহিনী ঘটলো, আমার গোড়ার থেকে মনে হয়েছিল সেটা একটা বীর রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া, সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার, এটা মনে হয়েছিল আমার কাছে গৌণ। যদিও আমি তখন সরকারও ছিলাম না, আমি বিএনপির সর্বশেষ যুগ্ম মহাসচিব ছিলাম, তো এটা আমার কাছে ধরা পড়লো তাই। এবং তখন তো আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব দেশে থেকে গেল, এয়ারপোর্টে বলে গেল, মানে এই জরুরি সরকারের সকল কিছু বৈধ করব। তখন তারা কি অবৈধ কাজ করছে তাও জানি না, কেনই বা তিনি বৈধ দিবেন এ কথা বললেন তাও জানি না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে প্রতিদিনই সাংবাদিকরা আপনার ইয়েতে অপেক্ষা করে, কোথায়, এয়ারপোর্টে অপেক্ষা করে খালেদা জিয়া যাচ্ছেন। হঠাৎ করে আমার একটা কিউরিওসিটি জাগলো, তো আমার তো জানা উচিত, তাই আমি আমার নেত্রীকে টেলিফোন করলাম, ধরলাম, কথা বলার মধ্য দিয়ে আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনি কোন দুঃখে দেশ থেকে যাবেন, কেন যাবেন, আপনার রাজনীতিতে যেমন অবদান আছে, সেই অবদানের পরিপ্রেক্ষিতে জনগণ আপনাকে যথেষ্ট দিয়েছে। তো এই মুহূর্তে আমি কোনো মতেই মনে করি না আপনার দেশ ত্যাগ করা উচিত, আপনি ঘুরে দাঁড়ান, তাতে যদি আপনার জীবন যাক, অথবা জিয়া রহমানের মতো আরেকটা স্মৃতি শুধু বাংলাদেশে হবে। উনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। সর্বশেষ আমি বললাম একটা কথা ওনাকে, যে ম্যাডাম মনে কিছু করবেন না, আপনার তো মা, আজকে আমরা তো ওনার সামনে তিনু বলি, তারেক রহমান তো পরে, এখন তো তিনু গ্রেপ্তার হয়েছে, আপনি ছোট ছেলে কুকুরকে নিয়ে চিন্তা আছে, একটু সত্য। তো আপনার মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে। কি দ্বিধা? আমি বললাম যে এই যে নানা কুৎসা, নানা কথা, নানা রটনা, যত কিছু হোক, আপনার তো সন্তানের মা, মায়ের মমতার থেকে তো সন্তান বিচ্ছিন্ন হতে পারে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার যে অর্জিত নেতৃত্ব, আপনি কি নেতৃত্বকে প্রাধান্য দিবেন না মাতৃত্বকে প্রাধান্য দিবেন?
আপনি যদি মাতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনার জীবনের সকল অর্জন বিসর্জন হবে। আর যদি আপনি আপনার নেতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনি সবকিছু ফেরত পাবেন। এই ঘটনা একটা সময় বিলীন আমি হয়ে একটু যাবে। আমি একটু জনাব আমি একটু আপনাকে আটকাই, যে কারণ আমরা এই ব্যাপারগুলি পুরোপুরি শুনতেই চাই, কিন্তু আপনি এই জায়গাটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে আপনি মাতৃত্বকে প্রাধান্য দিলে আপনি সবকিছু হারাবেন এবং নেতৃত্বকে প্রাধান্য দিলে সবকিছু ফিরে পাবেন, সেখানে কি আপনি মিন করেছিলেন যে জনাব তারেক রহমানকে এখন দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে? না, আমি সেটা মিন করে তন্ত সে জেলখানায়। হ্যাঁ, আচ্ছা, সে জেলখানায়। মাতৃত্বকে প্রাধান্যটা আপনি কি বুঝতে চেয়েছেন এটা যদি একটু বলেন। আমি বুঝাইতে চাইছি এইটুকু যে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ, ম্যাডামের মানসিকভাবে চাপ সৃষ্টি করা, ওকে, এবং রাত্রিবেলা বাড়ির মধ্যে ইটা মারা, সেটা মারা, ঢিল মারা, নানা কথা। ওকে, এমনকি 1.5 মাস পর্যন্ত তার বাড়িতে রান্না বান্না হয়নি, চুলা জ্বলেনি। এবং আরো অন্যান্য নেতারাও তাকে নানাভাবে বুঝাইতে চেষ্টা করছে যে আপনি চলে যান, আমরা সবাই বেঁচে যাব, আমরা আবার আপনাকে নিয়ে আসবো। এই ধরনের চক্রান্তকারী তো নানা চক্রান্তের নানা রকমের নাটক করে, কিন্তু এটা আমার কাছে নাটকই মনে হইল। তখন উনি বলল যে আমি আল্লাহর কাছে সন্তান 2টা সইপে দিলাম, তোমরা বা তুমি আমার সাথে আছো কিনা। আমি আপনাকে টেলিফোন করেছি, আমি না সবাই আছি আপনার সাথে। এবং সাথে সাথে আমি ওনার থেকে অনুমতি নিয়ে সারা দেশ ওনার সংযোগ স্থাপন, 2 দিনের মধ্যে সারা দেশ উনি সংযোগ স্থাপন করার পরে উনি ঘুরে দাঁড়ালো যে আমার জীবনটাই যায়, আমি দেশ ছাড়বো না, আমি থাকলাম, দেখি আমার কি হয়। ওকে, জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আমি 2006 থেকে 2025 পর্যন্ত বিএনপি রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো। আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া, এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন, আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্ত্বেও। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না, সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবস্থানে? অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন, অনেকে বলছেন যে তারেক রহমান অনেক কিছু আশঙ্কা করছেন। তারেক রহমান দেশে ফিরছেন না, এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে, মানে উনি আসতেছেন না কেন? উনি আসবেন, যথাসময়ে আসবেন। আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না, অনুভব করা যায়। সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে যখন এই ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন মাতৃভূমিতে। এবারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি এই মুহূর্তে আসুক, এবং যত ষড়যন্ত্র যদি থাকেও, যে আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি, হ্যাঁ, ষড়যন্ত্রের ডালপালা, কোন ধরনের ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, কিছু প্রেডিকশন করা যায়, কিছু প্রেডিকশন করা যায় না। হ্যাঁ, তা আমরা মনে করি যে ওনার আসার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ ঘটনা না ঘটে, এই জন্য আমরা চাই। ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন, আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই? দেখেন, আমি যদি বলি তাহলে এটা কেমন দেখায়। আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করলাম, শুনলাম, আমি কোনো কথা বলিনি, শুনলাম। এটাকে পত্র পত্রিকাও দেখেছি অনেক কথা। তারপরে আপনার নির্বাচন কমিশনেরও উঠলাম। আপনাকে কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট, না পারিপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার? সে রাজনৈতিক দলেই বলেন, অন্যান্য অর্গানিক বলেন, আপনার দেশেই বলেন, বিদেশি বলেন, এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে, সবাই তো একটা হিসাব নিকাশ করছে, তাই না? আর ক্ষমতা আসলে কার কি লাভ হবে, কার কি ক্ষতি হবে, তাই হিসাব নিকাশগুলি করবে না, এটা তো আমার মনে হয় সঠিক না। তারা করে, তাই তো? তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না। আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে, দুশ্চিন্তা কাজ করে।
ইন্টারেস্টিং। আমি সেই এটা থেকে আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো। আমি শুধু 2006 আর 2025-এর তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে 2006-তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে 2025-এর বিএনপি আলাদা কিনা, যেহেতু তারা 31 দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে, তার আগে 31 দফার আগে 19 দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে। আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে, বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে, সেইটার ক্ষেত্রে 2006 এবং 2025-এর মধ্যে পার্থক্য আছে কিনা, অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা। আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন। তারপরে আবার ক্ষমতার কেন্দ্র জনাব তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছি, সেইটার ক্ষেত্রে কি কোনো 2006 থেকে 2025-এ পরিবর্তন হয়েছে কিনা? এগুলো তো ধরেন অনুমান ভিত্তিক, হ্যাঁ, সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট। হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি, বাট পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার কি ইজ অল ইন অল টু টেক দ্য ডিসিশন? The parliamentary system is a collective decision, naki. Even the parliamentary system of government, opposition also is a part of a government. So that parliamentary system of government, prime minister, dictator হওয়ার তো সুযোগ নাই। কিন্তু পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট না করে সেক্ষেত্রে সেটা তো পার্লামেন্টের। ওকে, আমি প্রশ্নটা আরেকটু করি, পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট করেছে কিনা 2001 থেকে 2006? পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা, আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই, আমি যাই নাই, দূর থেকে দেখছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিরোধী দলেরও একটা অ্যাক্ট আছে, বিরোধী দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা থাকে। কিন্তু আপনি খেয়াল করবেন একটু কথা শেষ করি, এ যাবৎকাতে যত পার্লামেন্ট দেখছেন আপনি, কোন পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন? না পার্সোনাল গালাগালি, অ্যাটাক, হ্যাঁ, অর্থাৎ চরিত্র হনন, যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিক্সা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সে। সুতরাং আমরা তো দায়িত্বটা সেভাবে পালন করতে যাই না, এখানে তো আমরা ভুলটা করি। ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে বিএনপি কি 2006-এর অবস্থানই আছে নাকি একটা পরিবর্তিত অবস্থানে গেছে 2025-এ এসে ক্ষমতার ব্যবহার? একটা শোনান, প্রত্যেকটা মানুষই কিন্তু পথ চলার পথে হোঁচট খেয়ে মাটি ছিটকে, তাই না? আপনি ধরে নেন জিয়াউর রহমানের প্রথম রিফর্ম হলো 19 দফা, ঠিক আছে, এবং 19 দফার যে সম্পূর্ণ কার্যকর হয়েছে তাও নয়, এখনো 19 দফার অপরাজ্যতাটা কিন্তু বিলীন হয়ে যায়নি। এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও মিশন 2030, ঠিক আছে, সেখানে কিছু নতুন কিছু জিনিস আসলো এবং এটার আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেই বলি, আমরা 33 দফা, আমাদের প্রথম ছিল 27 দফা, পরবর্তী পর্যায়ে যুগপৎ আন্দোলনের যত শরিক দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে করলো 31 দফা। 31 দফা করার পরে অন বিহাফ দ্য হোল অ্যালায়েন্স, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালায়েন্স, যুগপৎ হইল। তখন তারেক রহমান 22 সালে তিনি এটা উপস্থাপন করলেন। এটা তো একজনের দাবি না, সকলের দাবিকে। সেটা ঠিক আছে, মানে আমি একজনের দাবির কথা বলতেছি না, আমি আসলে শুধু বিএনপির কথাই জানতে চাইতেছিলাম আপনার কাছে জনাব গয়েশ্বরচন্দ্র রায়। আমি তাহলে একটু আগাই, তার মানে ক্ষমতা প্রসঙ্গে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে ক্ষমতা আসলে একক কোনো প্রক্রিয়া না বা এটা, কিন্তু আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি, যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান 2001 থেকে 2006 অর্থাৎ ক্ষমতায় থাকার মধ্যে ছিল, তার সেটা পরিবর্তন হয়ে 2025-এ কোনো বদল হয়েছে কিনা আপনি যদি বলেন, যে মানে অবস্থানগত পরিবর্তন। এখন প্রশ্নটা হলো যে আপনি 31 দফা নিশ্চয়ই পড়ছেন। জি পড়ছি। আর 31 দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে, হ্যাঁ, সেই উপসর্গগুলি নিরসনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে। দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, জবাবদিহিতার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে, তারপর এটা অনেক রকমের কিন্তু আছে। যদি আমি পুরাটা পড়ি, আপনি পড়ছেন,
তো দেখবেন যে এই 31 দফাকে আমি 5 বছরে পারবো না, কিন্তু আমি ধাপে ধাপে এগোবো এই লক্ষ্যে। না ঠিক আছে, এবং আমি এটা আমি যদি আমি আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি 31 দফা ধাপে ধাপে করবেন, কিন্তু আমার যেটা জানার, আমি যখন 31 দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে। এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা, বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা, বিএনপির জন্য সাফার করছে জাতি, এটা করবে কিনা। এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপোর্ট করছে, বিএনপি তার রিয়েলাইজেশনের থেকে কিন্তু এই রিফর্মগুলি আনছে। সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই, আপনি আমাকে সরি না বলাইলেও চলে, ঠিক আছে। আমাদের রিয়েলাইজেশনের থেকেই আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি। এটা কোনো একক ব্যাপার না। উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেব এই উদ্যোগটা নিচ্ছেন, এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথেই দফায় 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 আলাপ করতে করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে। সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে, আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন? আপনি কি জামাত এখনো সরি বলাতে পারছেন? জামাতে দেশে রাজনীতি করতেছেন না, দাদা, আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে। আমি আপনাদের কাছে ব্যাপারটা, যেহেতু আপনারা আসলে 31 দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন, আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে। আচ্ছা, আমি একটু আগাই, কারণ 2006 আর 2025 একটু ইতিহাস আশ্রয়ী হয়ে যেতেছে। আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম, তারা যারা বিএনপির রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা, দিল্লি বিরোধিতা প্রমাণ দিতে হয়? এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না, অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয়। আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের, সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি, আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে র বলে, সেটার এজেন্ট বলা হইতেছে। এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন? এখন আমি রাজনীতি করি, আমার নামে আগে সিরিয়াস, আমি হিন্দু, আপনি বলতেই পারেন, কিন্তু ইতিহাসে নবাব সিরাজদৌল্লার পাশে ইতিহাসে বেঈমান শব্দটা সে মির্জাফরের বেলায়, মোহনলালের বেলায় কিন্তু আসছে না, তাই না? আরেকটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি, আই এম দ্য সান অফ দিস সয়েল। এই দেশের প্রতি আমার দরদ থাকবে না, ভালোবাসা থাকবে না, অন্য দেশের প্রতি থাকবে। আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে, এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি? আছে? এটাকে বলছে রেজাউল করে মাওলানা ফজলুল হক। হ্যাঁ, আপনারা তো জানেন ওনারা কার কথা চলে কি, এই কথা বলছিলেন। তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমার সাথে তো ভারতের কথা হয় না, আপনার সাথে কোনো লোকের সাথে দেখা হয় না। আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই 63 বছর রাজনৈতিক জীবনে, 48 বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম, ভারতও কখনো আমাকে দাওয়াতও করেনি, তাদের কোনো অনুষ্ঠানে তো আমাকে দাওয়াত করে না। হাউ কুড ইউ অ্যাপ্রুভ? কেন আমাকে? হ্যাঁ, আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, স্পষ্ট কথা বলি, এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না। ওকে, কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার। আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতো হচ্ছে ডিবি অফিস, যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল, যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছিল। সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা? সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকীকে, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে মব বলবো কিনা আমি জানি না, তাদের বিরুদ্ধে একটা তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে। আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে। এবং এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ঠিক আছে?
একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধহয় আমার ঘটনার পরে এটা শুরু হলো, তাই না? তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে, ছবি তুলতে পারছে। আমি কিন্তু ওই টেবিলে খাই নাই, কারণ আমি অভ্যস্ত না। আমি বাইরের খাওয়া খাই না, কোনো হোটেলেও খাই না, কোনো বিয়ে শাদিতেও খাই না। আমি একদম সাদা মাটা খাওয়া খাই, আমার বাসার টেবিল খাই। হ্যাঁ, যাই হোক, তারা সেই নাটকটা করছে। আপনারাই অবজার্ভ করবেন যে যে কোনো কোনো যাওকে ইয়েতে থাকে, কাস্টডিতে থাকে পুলিশের, তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয়। আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে এরকম সোনারগাঁ থেকে হোটেলে না এদেরকে খাওয়ানো হয়? তা আবার দেখেন, আমি তো এর আগেও দিবি ছিলাম অনেকবার, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিল, বা এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র তো ছিল, হ্যাঁ, তাদের যে গায়ে যে অত্যাচার করছে এটা তাদের সাথে নিপুণভাবে ইতিহাসে শুনছি। এই যে আয়োজনটা সোনারগাঁর হোটেলের, এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই, সাধারণ মানুষও বোঝে যে কেন এটা করা হয়েছিল। সেটা সোদের এটার ব্যাখ্যা দিতে আমি রাজি না, তাই না? না, আপনি ওইটা ব্যাখ্যা দিন না। এখনকার সময়টা যদি আপনি বলেন, এখনকার সময়টা আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো, বসায় রাখা বলা হলো, তারা বড় ষড়যন্ত্র করতেছে না এখন, সেজন্য তাদেরকে ধরে নিয়ে যেতে হবে, জামিন দেওয়া যায়? এখন প্রশ্নটা হলো কিচ্ছু নেন। আব্দুল লতিফ সিদ্দিকী যারা যারা গ্রেপ্তার হয়েছে, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করতেন, এখনো আওয়ামী লীগই করেন, এখনো বক্তব্য দিয়ে তাই করেন। কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন, আমি যে রূপে যাই, আমি তো বিএনপি গয়েশ্বর রায়, তাই না? সেখানে আমি অন্য পরিচয় যাই, মাইনরিটি পরিচয় যাই, বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই, আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না। রাইট। তো সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে, এটা আমি দিতে পারি না। আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো, তারা নিজেরই আতঙ্কে আছে এখন। তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো, এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে। তারা নিজেরাই মুভ করতে চায় না কোথাও কোন ঘটনাটা মোকাবেলা করতে। পুলিশ নিজে আতঙ্কে আছে। আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায়, ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট। কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন। তো সেই রকম সিদ্ধান্ত আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে কোট করছি। আপনি বলছেন মাঠে, মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে, আমি কোট করছি, মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন, কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার। কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব। আমাদের প্রশ্ন, আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা? আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস, কেন্দ্র, মালিক সব এখন আপনারা। আমি আপনার এই কথাটার উত্তর দিই, তাই আপনারা আবার চলে আসবেন। ও কারানীগঞ্জের আলো, এই পত্রিকা ছাপা হয় কি হয় না আমি জানি না। সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি, ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি। এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম, কারণ এই মাঠে আমি 21 বছর বয়স পর্যন্ত খেলছি। এই মাঠটা অন্যরা দখল করতে পেরেছে, তখন ছাত্র অবস্থা আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি। মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি। এটার নামটা হলো বিটি মাঠ। এই মাঠটা বেড়া তেগুড়িয়া হাই স্কুলের মাঠ। এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের 6 বিঘা জমি নিচ্ছে, কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই, কিছু দেয়নি। আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুড়ির মেলা হইতো এবং একটা বৈশাখী মেলা হইতো। তো দীর্ঘদিন হয় না, তাই আমার অত্র এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম। এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি, এটা একটা মেলা। আমি মাঠ দখল করতে আসছি, আপনারা সবাই আছেন, সেনাবাহিনীর লোক আছেন, র্যাব আছেন, পুলিশ আছেন, সবাই আছেন। দেখেন মাঠ দখল হয় কি করে, এটা কেন আমি মাঠটা দখল করবো? আবার ইন্টারেস্টে কি মাঠটা দখল করা? আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি, মাঠটা ওনারা আত্মসাৎ করতে চেয়েছিল। চারিদিকে বড় বড় নামি দামি হিন্দুরা ছিল, তারা একটা দান করে গেছে, তারা এই দেশে নাই।
তাই যারা ভূমিদস্যু তারা এটা দখল করতে চেয়েছিল। আমি কিন্তু আমার যখন 12 বছর বয়স তখন থেকেই মাঠ নিয়ে মারামারি। আমি যখন মন্ত্রী হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো। তো এই যে প্রথম যে কেরানীগঞ্জের যে আলো, কেরানীগঞ্জের যে আলো যে নিউজটা করলো, আমি মাঠ দখল করতে গেছি, এই কারণেই আমি তখন বললাম যে মেলা হবে, রাইট, মেলা হবে। পরবর্তী পর্যায়ে ডিসি সাহেব জিনিসটা বুঝতে পারলেন, বুঝতে পারা মেলা আমি করার ব্যাপারে আমি শুধু আমি শুধু পার্সপেক্টিভে ফালানোর জন্য আমি বলতে চাই যে ধরেন এখনকার অবস্থা এরকম না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পারতেন, বা ইউনো সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন কোনটা যে আমি মেলা করবই, আপনি যা বলেন তা বলেন? তাহলে বলি 16ই ডিসেম্বরে একটা বিজয় মিছিল আমি গেলাম। আমি এই বিজয় মিছিলটা আপনার 16 বছর আগে থেকে প্রথম কেরানীগঞ্জে চালু করলাম। 7 থেকে 8 মাইল লম্বা বিজয় মিছিলটা হয় 16ই ডিসেম্বরের স্বাধীনতার বিজয় দিবস। তো একজন লোক টি শার্ট পরা আমার সামনে বসলো, আমি তাদেরকে তাকাচ্ছি না। দাদা একটু সংক্ষেপে যদি বলেন, দাদা একটু সংক্ষেপে যদি বলেন। আমি সংক্ষেপে বলছি। সে বলল যে আপনারা কি করবেন? আমি বিজয় মিছিল। অনুমতি দিচ্ছেন থানার? আর দেশ স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, আজকে আমরা বিজয় আনন্দ করবো, তোমার থানার অনুমতি নেবো, তুমি ভাবলা কি করে? তুমি যদি আমার এই বিজয় মিছিল আটকাতে চাও, তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, তোমার যত ফোর্স আছে তুমি এখানে করো, আমি হাঁটবো, আমি আজকে মরার জন্য আসছি, যদি পারো আমাকে মাইরো। আচ্ছা, কিন্তু তারপরে চলে গেল। আমি কিন্তু 7 মাইল লম্বা সেই বিজয় মিছিল করলাম। কোনো সময় থানার সামনে যাই না, কিন্তু সেদিন থানার সামনে মানে সামনের গেটের রাস্তা দিয়ে গেলাম, কোনো অন্য সময় এড়িয়ে যাই। তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই, কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমি যদি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, আমি যদি 29শে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবির খুইলা ঠিক আছে দিতে পারি জন্য, আমাকে এই প্রশ্নটা করে ছোট করে না। জি, আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা? আপনার কাছে কি মনে হয় চাঁদা নেওয়ার ক্ষেত্রে, ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে, সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বিএনপি এটা করতেছে কিনা? শোনেন, আপনি তো সাংবাদিক ছিলেন, আপনি একজন কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, আইন নিয়ম সবই আপনি জানেন, এবং একটা প্রকিউরমেন্ট রুল আছে, কিন্তু পারচেজ প্রকিউরমেন্ট রুল আছে গভর্নমেন্টের, তাই না? সেই রুলসের মধ্যে অভিজ্ঞতা, ঠিক আছে, অভিজ্ঞতা 5 বছরের অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, এগুলি যদি থাকে, তাহলে বিএনপির লোকরা যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এখনো আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে, তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে, তারাই টেন্ডার। আমার এখানে গোপালগঞ্জের লোক কাজ করতেছে, কই বাধা দিচ্ছি না, তো কাজ করতেছে, কাজ করো, সুন্দর মতো, আমার অসুবিধা থাকে। সুতরাং বিএনপি তো এখন টেন্ডার দেওয়ার যোগ্যতা অর্জন করে না, যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে, যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে বাড়তি টাকা আদায় করতেছে। রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে, ঠিকাদার অন্যরাই আছে, যারা করতো তারা করতো, বিএনপি হচ্ছে, এটা হচ্ছে অভিযোগ, এবং সেই অভিযোগের কিছু সত্যতা, কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আমি এটাকে মানে অস্বীকার করছি না, সবকিছু তো আমি দেখি না, তাই না? আমার চোখে কতটুকু দেখি, আমি কতটুকু খবর রাখি সারা দেশের। প্রশ্নটা হলো সরকার কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে? এখন যিনি বলছেন যে তার চাঁদা দাবি করছে না, সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে, কোনটা? আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সম আমাদের গল্প আছে, তাই না? ফ্যাক্ট। আপনি কি বলতে পারেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি 1% কমাইতে পারছে না? কোনো ক্ষেত্রে পারছে? কোনটা? কারণ না, কমাইতে পারে নাই। কোনো উদ্যোগ আছে? কারণ কমাইতে পারে নাই, এইটা নিয়ে আমি আলোচনা করব। আপনি আরেকটু রিসেন্ট বিষয় যদি আমাদের একটু বলেন, যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে, আহত করেছে, ভিডিও আছে, ছবি আছে, কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে।
আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল, এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই। বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না, আবার জাতীয় পার্টির নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না, মানে সরাসরি অবস্থান নেয় না, বিএনপির এই অবস্থানটা কেন, মানে এরকম কেন বিএনপি? আমি আমি আপনাকে আমি একটা কথা বলি। ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে, তো এই নিউজটা পাওয়ার পরে সবাই হাতে তালি দিল। তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে, আপনারা আনন্দিত, আমিও আনন্দিত। আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন? আপনি খেয়াল করেন কথাটা। যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধনকে বিরক্তি করলো, তখন আমি সাংবাদিক প্রশ্ন উত্তরে একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলায় এক কথা, কারণ শেখ হাসিনা তো জামাতেও নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু সমাধান হয়েছে কি? হয় নাই। তো সুতরাং রাজনীতিটার সমাধান করতে হবে, রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা, রাজনীতিবিদদের মধ্যে যে দোষ ত্রুটিগুলি আছে সেগুলি সংশোধন করা, এটি হলো মূল সংস্কার। আগে আমাকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে যে এই কারণে ঘটনা ঘটে, আমরা এই কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো। তো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি নাই কখনো। তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়ার দালাল হয়েছি, ওই যে আপনি যেটা বললেন এইরকম, তাই না? আপনি আমার বলেন ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানীর কত শিষ্য, কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে। মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো, মুসলিম লীগ কে আছে? ইউনাইটেড পিপুলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরীর কত বড় দল আছে। জাসদ কত বড় দল, নিষিদ্ধ হয় নাই কিন্তু আছে। সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তোহা, তাদেরও তো ছিল, আজকে কি আছে? সেই পার্টি কি আছে? নাই। অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে, যারা পারবে না, যেমন মুজাফর আহমেদ, পঙ্কজ ভট্ট। অর্থাৎ আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই, কিন্তু আপনারা ভিপি নূরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন, কিন্তু সেইটা আপনারা বিবৃতিতে বললেন না কেন? আমরা তো মহাসচিব বললো, আমরা বললাম হ্যাঁ, এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলল, আমরা প্রতিবাদ করলাম। নূরের উপরে আক্রমণ, নূরের উপর এখন আক্রমণ করছে কে? এটা সরকার বের করবে, তাদের নির্দেশ করছে, আপনারা দেখেন নাই? না তারা উপযাচক হয়ে করছে? আপনারা দেখেন? আমরা কি ওখানে গেছি? না না, ভিডিও দেখেন নাই? ভিডিও দেখেন নাই? আমি দেখছি। আমার কথা হলো ওরা পোশাক পরা ছিল, ওরা পোশাক পরা ছিল। আমি কথা, আমার কথাটা শেষ করতে দেন। জি, আপনাকে মারছে আমি নিন্দা করছি, প্রশাসন হস্তে করে তাকে শনাক্ত করবে, তখনই তো দেখা যাবে কে। আমি আর্মি মিডিয়ার আর কথা বলি নাই। আমি যে এইটাকে, এই নির্যাতনটাকে যে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদ করছি, তাকে নিন্দা করছি, তাতে কি আমার স্ট্যান্ড ক্লিয়ার হয় না? না দাদা, ক্লিয়ার হয় নাই। কেন আমি আপনাকে বলি, কারণ হচ্ছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোনো ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত। সেই ক্ষেত্রে যখন যে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমনভাবে বলেছেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করি, আপনারা এমনভাবে বলেছেন যে যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে, এটা খুবই পরিষ্কার। যারাই মানে কি? সরকার এখানে আঘাত করতেছে, সরকারের বাইরে এখানে আঘাত করতেছে, এর মধ্যে তো যারা নাই, এটা তো তারাই। এখান থেকেই তো পরিষ্কার করে বের করতে হবে, জবাবটা তো সরকারকে দিতে হবে, আমাকে, আমি তো জবাব দিব না। আপনি এটার মধ্যে কোন রকম মানে অন্য কিছু দেখতেছেন না? তাহলে আমরাও পরিষ্কার হইলাম যে না, এটা আপনারা সরকারের কাছে বলটা ঠেলে দিলেন, তাই তো? না, সরকারের কাছে বলটা ঠেলে দিলাম এই কারণে, জি, সরকার এই ধরনের একটা ইতে কেন তারা খেয়াল রাখবো না? গোয়েন্দা সংস্থা রিপোর্ট কেন থাকলো না, কি করতে পারে, এমনটা আপনাকে বুঝতে হবে, তাই না? আর বিপিন নূরের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে, যথেষ্ট ভালো সম্পর্ক আছে, আর যে কোনো অবদান আছে তাকে তারা আমরা মূল্যায়নও করি সেভাবে। আমাদের নেতৃবৃন্দ তাকে দেখতেও গেছে, রাইট। হ্যাঁ।
এবং কিন্তু আমিও এটা কিন্তু প্রতিবাদ করছি। এখন প্রশ্নটা হলো যে শোনেন, আহ, আহ, সবসময় সব কথা রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা প্রকাশ্য বলে না। তার অর্থ কে দোষী সেটা বোঝে না তা কিন্তু না। না না দাদা, আমি একদম পরিষ্কার বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন। সবসময় সব কথা আপনাদের পক্ষে বলা সম্ভব হয় না, কিন্তু যেই সব কথাগুলি ডেলিবারেটলি গোপন করতেছে দলগুলা, সেই সব কথাগুলি কেন গোপন করতেছে সেইটাও আমি একটু বুঝতে চেষ্টা করতেছি। কারণ আমি দেখতেছি যে এই সরকার এখন মোটামুটিভাবে বিএনপির পকেটে ঢুকে গেছে। আপনারা এই সরকারকে পরিচালিত করতেছেন, এই সরকারের বিভিন্ন কিছুর জন্য আপনারা দায় নেবেন, সেটাই স্বাভাবিক, এবং এই সরকারকে বাঁচাতে চেষ্টা করবেন, সেটাও স্বাভাবিক। আমি এইটা আরেকটু পরিষ্কার হতে চাইতেছিলাম। এখন আপনার কথা শুনে আমি পরিষ্কার যে আপনার ইচ্ছা করেই এই দুইটা শব্দ বলেন নাই, যে এটা মিলিটারি না করছে না পুলিশ ইচ্ছা করে, করছে। না ইচ্ছা করে বলেন নাই। রাজনীতিতে সবসময় সব কথার উত্তর দেওয়া হয় না। ওকে, পরিষ্কার। হচ্ছে সব কথা না, উত্তর আমার মনে দেওয়া হয় না। আমার মনে যে তার মানে এই না, শোনেন, জি, তার মানে না দোষী ব্যক্তিকে আড়াল করা। এই সরকারকে পরিচালিত করছে কে? এই সরকারের আগে বেনিফিশিয়ারি কারা? এনসিপি এখন বিএনপি। না, আগে এনসিপি, আগে জামাত, আগে তারপরে জামাত, এনসিপি, জি, আগে জামাত, আগে এনসিপি, জামাত। এখন বিএনপি। তারা তারাই তারাই আছে। নো, বিএনপি কোনো নাই, এখানে কোনো বেল নাই, কোনো বেল নাই। বিএনপির শক্তি আছে, সামর্থ্য আছে। হয়তো নূরের উপর যেভাবে আঘাত করছে, এইভাবে আঘাত করার মতো শক্তি সামর্থ্য সরকারের অভাব আছে। আচ্ছা, আমি একটু আগাই। সেটা হচ্ছে যে মানে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি একটা মধ্যপন্থীর দল, সবসময় একটি সেন্টার রাইটের একটা জায়গা, কিন্তু বিএনপিতে নানা ধরনের ধারা, মানে বাম ধারা, ডান ধারা, মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, এমন ধারার মানুষের মিশ্রণ আছে। বলা হয় যে বিএনপিতে এক এক সময় এক একটা ধারা রুল করে। তো অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির একজন নেতা, তাকে শোকজের নোটিশ দিয়ে তাকে ৩ মাসের জন্য সকল কার্যক্রম বন্ধ করতে বলে বিএনপিকে কি এখন বলা যায় যে যে বিএনপিতে এখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে যে অংশটুকু পরিচিত তার প্রভাব বেশি? কারণ আমি প্রশ্ন করতেছি, অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু গত ৩ মাসে, ৬ মাসে, ৯ মাসে বলছেন, ১ বছর আগেও তাই বলছেন। আসলে ১ বছর আগে তার দোষ দেখা গেল না, ৩ দিন আগে বলার দোষ হইল কেন? মানে এইটারটা যদি একটু বলেন। একটা জিনিস হলো, দেখেন, আপনি তো ইউটিউবার না, আপনি তো একটা নিয়মিত অনুষ্ঠান করেন। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু শানিত আক্রমণ থাকে, কিন্তু তারপরেও কিন্তু আপনাকে সবাই প্রশংসা করে, তাই না? এটাই আপনার কৌশল, এটাই আপনার, যে আমি চেষ্টা আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক ইউটিউবাররা, হ্যাঁ, দেখেন, যে ভাষায় কথা বলে, যে ভাষায় আক্রমণ করে, এখন ওই কথার উত্তর দিতে গেলে আর আবার পাল্টা আক্রমণ আসে, তাই না? তো আমার মনে হয় আমরা যত লেখাপড়া করছি, দাবি করি, আমরা যারা যাই করছি নাকি দাবি করি, তা আমাকে তো সেই ধারায় চলতে হবে। আক্রমণের তো ভাষা অনেক আছে, অনেক শানিত ভাষা আছে, এর উত্তর দেওয়া অনেক সময় অনেকের জন্য কষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আমি মেঠো গালাগালিটা কেন করি? যে কারোর সম্বন্ধে কেন করি? আমি আপনারা মানে বলতে পারেন আপনি দুর্নীতির সাথে জড়িত নাকি, বলতে পারেন। আপনি যদি বলেন আপনি একটা চোর, আপনি একটা বাটপার, এই কথা যদি বলেন, তাতে কি আপনার মান কমে না আমার মান কমে? আপনার বক্তব্য একদম পরিষ্কার। কিন্তু চোর বাটপার যারা অ্যাডভোকেট ফজলুর রহমান আরো ১ বছর আগে থেকে বলতেছেন, তখন কেন তাকে সাবধান করা হলো না? তখন কেন তাকে উপভোগ করা হলো না, আপনি কি ভাবেন নাই যে ওনাকে নিশ্চয়ই কিছু বলা হয় নাই? আমরা কি কথাবার্তা বেলায় আমরা কি সবারই বলি? যেমন মনে করেন এনসিপি নিয়ে আমরা কম কথা বলি, কেন কম কথা বলি? ওদের যে বয়স, এই বয়সে যে আবেগ, ওরা আবেগ তাড়িত। ওদের বিবেকটা যখন শানিত হবে, ওদের যখন অভিজ্ঞতা বাড়বে, তখনই ওরা তাদের অতীতের ভুলগুলি বলতে পারবে, করতে পারবে। সুতরাং ওরা আমাদেরকে যে ভাষায় কথা বলো, আমরা সেই ভাষায় কেন ওকে উত্তর দিতে যাই? দরকার কি? ওদের একটা তো অবদান আছে, এই অবদানটা তো আমি অস্বীকার করতে পারবো না। এখন এই অবদানটা যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা দেশ থেকে দিয়েছে, এই প্রাপ্তিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের। সেই কারণেই তারা যদি একটু সংযত হয়, ক্ষতিটা কি, তাই না? তাদের অবদান কিন্তু অস্বীকার, তাদের সামর্থ্যের অভাব থাকতে পারে এখন, কিন্তু তাদের অবদানটাকে আমি তো ছোট করে দেখতে পারি না। আমি মুক্তিযুদ্ধ করছি বলেই
আমি কোনো অপরাধ করলে, আপনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন, মুক্তিযোদ্ধার অপরাধ করলে আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো, আমি এখন ওই বিষয়টা বুঝি না, যেহেতু আমি চর্চা করি নাই, তাই না? আমি আপার হাউস, লোয়ার হাউস বিভিন্ন দেশ আছে, সেটা নিয়ে কম বেশি বুঝি। পিয়ার শব্দটি, এই পদ্ধতিটা আমাদের দেশে পপুলার না, আমার কাছে পপুলার না। আমি কখনো বই পড়ে দেখি নাই কোন কোন রাষ্ট্রে পিয়ার আছে, কোন পদ্ধতিতে আছে, এই ব্যাপারে আমি অজ্ঞ। সেই কারণেই কথাটা আমি বলছি যে এটা যখন আসছে, এটা এই কথাটাও আসছে, আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বীদেরকে, যে আপনাদের মা বাবার যখন বিয়ে হয়েছে, হয়তো মা বাবা বিয়ের সময় নাকি একজন আরেকজনকে চিনছে, কিন্তু এখন আপনার মেয়েকে আপনি যখন বিয়ে দিবেন, সে তার কার কাছে বিয়ে দিতেছেন, বা যাই ছেলে কাছে বিয়ে দিতেছেন সে কি জানতে চাইবেন না? আপনি যা বলবেন তা শুনবে? নিশ্চয়ই শুনবে না, তা জানতে চাবে। ছেলে কি করে, ছেলের স্বভাব চরিত্র কিরকম, তার আয় রোজগার কিরকম, লেখাপড়া কতটুকু, তার ম্যানার কতটুকু, কত কিছু জানতে চায়, তা তো। তো এখন আপনি একজনকে ভোট দিবেন, তাকে না দেখে দিবেন আগের মতো। আমার মায়ের বিয়ে হয়েছিল, আমার বাবা জানতো না, হয়তো যেদিন আসতে বাড়িতে সেদিন আমার বাবা আমার মাকে চিনছে। পিয়ার কিন্তু পদ্ধতি নিয়ে আজকে কি আমার, যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা না করে আপনি এই বিষয়টা না বুঝে এটা নিয়ে আসলে মানে এটা ইন্ট্রোডিউসড হোক এটা চান না? না, এটা কথা হলো যে আমি নিজে যখন বুঝি না, আমি তো অতটা মূর্খ না, যতটুকুই লেখাপড়া জানি, জি তাতে জি। যদি আমার বুঝতে কষ্ট হয়, সাধারণ মানুষ এটা বুঝে কিনা সেটা আপনাকে আমি কিছুটা ওকে। আপনার ছেড়ে রেখে দিলাম। হ্যাঁ, আমরা দেখেছি যে ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার, দীর্ঘদিনও তার জামিন না পাওয়া, এসব নিয়ে ভারত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে। দল হিসাবে বিএনপি বিষয়টা কীভাবে দেখে, আপনি আসলে কীভাবে দেখেন? এক বছর ধরেও ইসকনের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা সমালোচনা অব্যাহত আছে। এই প্রসঙ্গ ধরে একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপির অবস্থান কি, আপনার অবস্থান কি? এখানে দেখেন ইসকনের চিন্ময়ের যে বক্তব্য বা তার যে কর্মকাণ্ড আর সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ের সাথে এটা কিন্তু মেয়ে খায় না। ইসকনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে, যেটা আবার রামকৃষ্ণ মিশনের নাই। রামকৃষ্ণ মিশন একান্তই তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে, এবং কিন্তু ইসকনের একটা রাজনৈতিক ভীষণ আছে, এবং তাদের কর্মকাণ্ডে তাদের কথাবার্তায় বোঝা যায়। তাই আর ওই যে একটা কথা বলতেছিলেন আপনি এই প্রসঙ্গটা শুরু করার আগে আর কি, অনুষ্ঠানটা, যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলছেন, তাই তো। আমার মনে হয় যে আমাদের একটা নারী ও শিশু ফোরাম আছে, অধিকার ফোরাম, আমাদের বেগম সেলিনা রহমান আহ্বায়ক এবং নিপুণ রায়চৌধুরীটার সংগঠন সদস্য শরীর, ওরকম পক্ষে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এরকম 30টা এলাকায় গিয়েছে তাদের সকল ঘটনা। সালনাতে একটা ঘটনা ঘটছিল, যেটা আওয়ামী লীগের যুবলীগের লোকরা করছে, সেটাও সরজমিনে তারা তদন্ত করতে গেছিল। তদন্ত রিপোর্টটা প্রকাশ করার পরের দিকে নিপুণকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকাটা ছিল তখন আইজিপি, যিনি এখন জেলখানা আছেন, তার এলাকা শালনাতে। তো সুতরাং আমরা বর্ডার পর্যন্ত বিভিন্নভাবে নারী শিশু নির্যাতন এটাকে বানানোই হয়েছে যে এই বিষয়গুলো দেখা। এখন একটা জিনিস বলি ময়নদীপ ভাই, আমাকে যখন মাথা ফাটায়, আমাকে যখন গ্রেপ্তার করে, তখন ঢাকেশ্বরী মন্দির বলেন, ইসকন বলে, তারা উদ্বেগ প্রকাশ করে না, এমনকি গোপনে টেলিফোনে সহানুভূতিও জানায় না। কিন্তু একইভাবে যখন একটা হিন্দু আওয়ামী লীগ কইরা যদি মানুষের উপর অত্যাচার নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার করে থাকে, তার উপরে যদি কেউ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে, তখন তাকে বলা হয় হিন্দুদের উপর অত্যাচার। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে যা কিছু হয় আমাদের দেশে অনেকবার, সেটা হলো রাজনৈতিক সহিংসতা, কিন্তু মূল অর্থে যেটা সাম্প্রদায়িকতা বলা হয়, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না। এবং এই পূজা পার্বণের মধ্যে দেখা যায় যে সিংহভাগ অর্থ মুসলমানরা পাড়া প্রতিবেশীরা যায়, তারা আনন্দ করে, তারা
যোগাযোগ করে, তারা পূজাটা করাইতে উৎসাহিত করে। তাই তো আমি এটা দেখে আছি ছোটবেলার থেকে। বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক না আপনি বলছেন, কিন্তু সম্প্রদায়গত ইস্যুগুলিকে বিএনপি নানাভাবে তো ব্যবহার করে, তাই না? না, বিএনপি সবসময় এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে থাকে। এখানে বিএনপি কিন্তু একটা জিনিস বুঝাই, বিএনপির নীতিতে আছে আপনার ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ শব্দটা নাই ঘোষণা করতে, ঠিক আছে? অন্যান্য একটা ইসলামিক মূল্যবোধ আছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ধর্মীয় মূল্যবোধ মানে এখানে নানা ধরনের ধর্মের লোক হইতে আছে। প্রত্যেকটা ধর্মীয় মূল্যবোধই কিন্তু বিপদগামী করে না মানুষকে সুশৃঙ্খল পথে রাখে। আপনার ধর্মে যেটা পাপ, আপনার আইনে সেটা অন্যায় নাকি? আমার আমার মনে হয় যে এই ব্যাপারটার ক্ষেত্রে বিএনপির অবস্থানটা আমার কাছে একটু অপরিষ্কার মনে হয় সবসময়। কারণ হচ্ছে যে যখন অন্যান্য ক্ষেত্রে যাদের জোর কম, সেটা মানে সংখ্যালঘু বা ওই শব্দ যদি আমরা না বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় না হয়েও যাদের জোর কম, সে যদি এখন একটা মাজারের খাদেম হয়, সুফিবাদী হয়, বাউল গান গায়, তার উপরেও একটা আক্রমণ চলতে সময় আমরা বিএনপির অবস্থানটা একটু আমরা দেখি যে বিএনপি আসলে সোজা গলায় বড় গলায় এগুলি সমালোচনাও করে না, কেমন জানি মানে ঠিক আক্রমণ উস্কে না দিলেও মানে পাশে থাকে আর কি। তাই মানে এটা আমি দেখছি যে বিএনপি কেমন জানি অনেক ক্ষেত্রেই এইসব ব্যাপারগুলিকে ডিল করতে চায় না। তারা মনের ভিতরে কেমন আমি এটা জানি না, কিন্তু এই যে ধরেন এই সরকার ক্ষমতায় আসার পরও বিভিন্নভাবে যাদের জোর কম তাদের উপর হামলা হয়েছে, সেটা মাজারপন্থীরা হোক, সুফিবাদীরা হোক, সেইটা একটা জায়গা থেকে এক ধরনের আদর্শে বিশ্বাসীরা আরেক ধরনের আদর্শ বিশ্বাসীদের উপরে হোক, হিন্দুদের উপরে হোক, কিন্তু বিএনপি খুব জোর গলায় এটা প্রতিবাদ করে। আবার আমাদের এলাকার মধ্যে কয়েকটা এরকম আছে, কি বলা হয়, ওই যে যেই বাদী বললেন তাদের আর কি আছে, কিছু ভক্তকুল আছে, তারা এটা কি এটা আছে সব এখানে আসে, মানে তারা আরেক লাইন আর কি, মাজারপন্থী। তো কয়েকবার ভাঙার উদ্যোগ নিচ্ছে। প্রত্যেকবার কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদিন ছিলাম, আর বাকি প্রত্যেকটা সময় কিন্তু আমরা টাচ করতে দেই নেই। এখন প্রশ্নটা হলো যে ইসলামের মধ্যে নানা ধারা প্রচলন হয়ে গেছে। আমাদের জামাতে ইসলাম চরমোনাই কি এক, আপাতত ইসলাম কি এক ভাবনার লোক না, তাদের মধ্যে তো আছে অনেক যথেষ্ট ফাঁক আছে, করাচ্ছে। আমি যেটা বলবো যে সেটা যেহেতু বিএনপি মধ্যবর্তী দল, ধর্মীয় উন্মাদনাটাকে বিএনপি ওন করে না। হ্যাঁ, অর্থাৎ বিএনপি একটা কথা বলে, হ্যাঁ, উন্মাদনাটাও করে না বলে কোনো ক্ষেত্রে এড়িয়ে যায়, এই জন্য যাতে আবার একটা কথা ফসকে গেলে সেটার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। এগুলো স্পর্শকাতর ব্যাপার। আমি একটা প্রসঙ্গে, আপনি যেহেতু আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন, সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতি কি একটা কেরিয়ার হতে পারে, মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে? আপনি পূর্বপুরুষগতভাবে অনেক ধনবান হইতে পারেন, আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে? বা দেখেন, রাজনীতি যে করে তাকে তো ব্যবসা করতে কেউ মানা করে না, নিয়ম মাফিক ভাবে যদি। কিন্তু আপনি যে পরিমাণ সময় দিয়েছেন, সেই পরিমাণ সময় দিলে তো ব্যবসা আর হবে না, রাজনীতিটাই তো করতে হবে। না, এখন প্রশ্নটা হলো যে আমি যে পরিমাণ সময় দিচ্ছি, আমি তো উঠতি বয়সে ব্যবসায়ী ছিলাম, তাই না, ব্যবসা করছি। এখন আমি যখন রাজনীতি করি, আমার পেটের ভাতের জোগাড়ের জন্য কোনো না কোনো কিছু তো করি যে তো তা না, আমি ইনকাম ট্যাক্স দিই, আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তাই করতেই। এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে রাজনীতি করার ক্ষেত্রে একটু ত্যাগ স্বীকার করতে হয় সর্বোচ্চ, না হলেও ন্যূনতম ত্যাগ স্বীকার না করতে পারে যারা, তাদের রাজনীতিটা না করা উচিত। রাজনীতিটাকে পুঁজি করে যারা বিদ্যমান হতে চায়, সম্পদশালী হতে চায়, তাদেরকে আমি না ধরেন আমি সম্পদশালী হইতে চাইলাম না জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আমি শুধু আমার ঘরে আমার পরিবারে যারা আছেন তাদেরকে ভাত রুটি ডালেরই ব্যবস্থা করতে চাইলাম, সেটা আমি কেমনে করে করব রাজনীতি যদি আমি করি?
রাজনীতি তো আমার আমি বেতন দিচ্ছে না, বেতন দিচ্ছে না তো। আমি রাজনীতি করি, তার মানে কি আমার ট্রেড লাইসেন্স নাই? আমি কি একটা কোম্পানি খুলতে পারি না? ওকে, আমি কি 10টা কর্মচারী রাখতে পারি না? জি, তাদেরকে দিয়ে আমি মাঝে মাঝে সময় দিয়ে দিয়ে আমি কি এই ব্যবসাটা পরিচালনা করে আমি ওকে, 1984-85 সালে টেক্সটাইল মিল করছি। আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ, সমতা টেক্সটাইল। হ্যাঁ, আমি এখানে আমার পার্টনার সময় দিচ্ছে, আমি দিতে পারি নাই। হুম, পরে দেখলাম যে পার্টনাররা তো সময় দিচ্ছে, খাইছে টেছে ঠিকই, আমার ভাতাও ঠিকই দিচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা জমা দেয় না। হুম, যার ফলে ঋণ খেলাপি হলো 2013 সালে 17 কোটি টাকা ব্যাংকের সাথে বসে আলাপ করে ইন্ডাস্ট্রিটা বিক্রি করে 17 কোটি টাকা ফেরত দিয়ে দিলাম। তা ব্যবসা তো করতেই পারি, ব্যবসা করতে তো না কোনো না সমস্যা না, নেই। আমি কোনো সমস্যার কথা বলতেছি না। ঠিক আছে, আমি আপনার তাহলে এবার প্রশ্নটা করি যে আপনি তো ব্যবসা করেন, আমরা জানি। আপনার যিনি শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে, জনাব তারেক রহমান কি ব্যবসা করেন? মানে উনার আয়ের উৎস কি? এটা কি পরিষ্কার হওয়া দরকার? এটা কি জনগণের জানা দরকার? এটা কি জনগণের জানার অধিকার আছে? তারেক রহমান তো ট্যাক্স ফাইল আছে নিশ্চয়ই। না, ট্যাক্স ফাইল থাকা তো এক জিনিস, কিন্তু আমরা কি এটা জানতে পারি যে উনি আসলে কি করেন? উনি কি করেন, ওখানে ব্যবসা করেন না কিভাবে চলেন, নিশ্চিত ওখানে আছে ওটা, তাই না? থাকতেই তো হবে, আমি কি ওনার থাকতেই হবে। না, মানে আমি কি ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি করেন? আবার জিজ্ঞেস করলে কি সমস্যা? মানে আবার আপনি না, কি? আমি কেন কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি করে খায়? না না, আমি তো এই সিক্রেটটা, বা যেটা সিক্রেট না, মানে আমার 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 ঘটনা হচ্ছে, ধরেন আমার পরে যারা আছেন, আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমানকে নিতে চান, তারেক রহমানকে ফলো করতে চান, তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে, বিশ্বের অন্যান্য রাজনীতিবিদদের তো আমরা জানি, ও উনারটা আমরা কিভাবে জানবো? মানে আমি কি বলবো যে তুমি? আমার কথা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ প্রখ্যাত ডাক্তার? আমি 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 কিন্তু বিষয়টা, আমি তো বিতর্কের খাতিরে বলছি না, না, আমি বিতর্কের খাতিরে আমি বলতেছি না, আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই, আমি এইটা বলতেছি যে উনি রাজনীতিটার পাশাপাশি আর কিছু করেন কিনা, নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট, রাজনীতিটা একটা কেরিয়ার, এটা থেকে টাকা আয় হয়, আমি এটা বুঝতে চেষ্টা আমার করছি। কথা হলো, আমি একটা কথা বলি, উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করতেন, তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন, সবাই জানে, জি, দেশবাসী জি, জানেন। জি, এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন, তাই না? রাইট, এটা কেউ জানতেও চায় নাই, উনি উত্তরও দেয় নাই। ওকে। ঠিক আছে না? তাহলে এই জায়গাটা বাংলাদেশে থাকতে যখন ব্যবসা করা হয়, তখন একজন প্রধানমন্ত্রীর পুত্র কি ব্যবসার থেকে বেশি সুবিধা পায়, কম সুবিধা পায়, বা ভালো হয়, খারাপ হয়, কি হয় আসলে? আমার কথা হলো যে তারেক রহমান ব্যবসা শুরু করছে যখন তিনি রাজনীতি করেন না। জি, জি, ঠিক আছে। জি, তারপরে আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন, তাই না? একজন কমিউনিস্ট লিডার। জি, ওনার ছেলের নাম কি? চন্দন বসু। উনি হাজার কোটি টাকার মালিক। তো জ্যোতি বসু তো 24 বছর রাজত্ব করে গেছে। তো চন্দন বসু এত টাকার মালিক, এই প্রশ্নটা কি কখনো করে দেখছেন? আচ্ছা, আর চন্দন বসু একজন উত্তর দিচ্ছিল বসু, আমার ছেলের বয়স কত, বলে এত। সাবালক, তার সিদ্ধান্ত সে নিতে জানে, সে নেওয়ার অধিকার আছে, তার ইনকাম সে কি করবো সেটা তার ব্যাপার, আমি তাকে সহযোগিতা করি কিনা সেটা দেখার ব্যাপার। এখন প্রধানমন্ত্রীর ছেলে ব্যবসা করতে পারবে না, তাহলে কি সে বিক্রি করে খাবে? আমি উনি কি করেন সেটাই জানতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী প্রসঙ্গে যাই। বিএনপির কার্যক্রমে আমরা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখন দলীয় প্রধান তারেক রহমান বিভিন্ন কারণেই বেগম খালেদা জিয়া খুব বেশি মানে সামনে আসছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন, এটা আমরা দেখি না, যদিও কাগজপত্রে এবং সর্বতোভাবে সিদ্ধান্তে উনি দলের চেয়ারপারসন। এখন আমাদের কাছে প্রশ্ন, ইলেকশন তো আগায় আসলো, বেগম খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তিনি যদি নির্বাচন করেন সেক্ষেত্রে বিএনপি নির্বাচনী প্রচারে কাকে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে সামনে রাখবে? দেখেন, আগে নির্বাচন হইতে দেন, একটা সংসদ ভূমিষ্ঠ হোক, তারপর নামকরণ করেন। তার আগে আপনারা বলবেন না যে আমরা সংসদ নেতা হিসেবে কাকে দেখতে পাচ্ছি? না না, আমাদের তো এটা বলছে না। আমরা যখন বেগম খালেদা জিয়া
না না, শুধু অবশ্যই ভোট নির্বাচনের চাওয়াই আগে তো শুরু শেষ কথা না, রাজনীতির তো অনেক স্তরে আপনাকে, আমি সাংবাদিক হিসেবে আপনার প্রশ্ন করলাম যে ভাই আমাকে আপনার সংসদ নেতা কে, প্রশ্ন আপনি এটা করলেন, সবই ঠিক আছে। জি আগে আমাকে সংসদে আসতে দেন, এবং সংসদ সদস্যই তো ডিসাইড করবে কে সংসদ নেতা হবে, কে প্রধানমন্ত্রী হবে, তাই না? জি আমরা তো বলতেছি আগামী দিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমরা বলতেছি না, আমরা বলি না দেশ নায়ক বলি না, আমরা আমাদের সকল আবেগের ঊর্ধ্বে ওনাকে রাখছি তো, তাই না? তার অর্থ যে আমরা খালেদা জিয়াকে ফেলে দিচ্ছি তা তো না, তিনিও তো একটা অনুপ্রেরণা। আর এই যে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ম্যাডাম স্বাস্থ্যগত কারণে বেশি সময় কথা বলতে পারে না, খুব আস্তে আস্তে কথা বলে, সেই কারণে আমারও তো মন চায় ম্যাডামকে মাঝে মাঝে দেখতে যাই, কিন্তু খবর নেই, আমরা ডাক্তারের মাধ্যমে খবর নেই, বাড়ির মাধ্যমে খবর নেই, হ্যাঁ দেখি যে না তেমন ততটা উনি সুস্থ না, সেই কারণে হয়তো আমরা কম যাই, যখন মাঝে মাঝে যাই আমরা বসি কথা বলে উনি শুনে, ঠিক আছে। আর আবার কনস্টিটিউশন বলে যে অন বিহাফ অফ চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারম্যান উইল অ্যাক্ট অ্যাজ চেয়ারম্যান, সেই কারণেই চেয়ারম্যানের মধ্যেই দায়িত্বটা, সকল ক্ষমতাটা উনি দায়িত্বটা পালন করতে আছে। ইট ডাজ নট মিন যে তারেক রহমান এই দল চালাইতে গিয়ে সে তারা আমার সাথে অথবা চেয়ারপারসনের সাথে কোনো আলাপ করে না, কোনো পরামর্শ নেয় না, তা তো না। এইখানে একটা বিভাজন, একটা বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এটা কে ছোট কে বড় কথা বলা জিজ্ঞেস করতে দরকার নাই। অবস্থার পরিপ্রেক্ষিতেই তো তারেক রহমানকে এই দায়িত্বটা পালন করতে হয়েছে নাকি? জি ম্যাডাম যদি গ্রেপ্তার না হতেন, তাকে যদি এতদিন দীর্ঘদিন আটকে না রাখতো, তাহলে তো ম্যাডামই তো না না, দলটা চালাতেন। আমি কিন্তু ছোট বড় প্রসঙ্গটাই তুলতেছিলাম না, কারণ বেগম জিয়া যদি এই মুহূর্তেও সকল ধরনের রাজনীতি থেকে অবসর নেন, তার জায়গা বাংলাদেশের ইতিহাসে তার মতোই থাকবে, বিএনপির ইতিহাসে তো অবশ্যই তার জায়গায় তার মতো থাকবে। আমি বলতেছি বিষয়টা পরিষ্কার করার কথা, বিএনপির রাজনীতিকে কেমন জানি ঘোলা লাগে, মানে ঘোলা রাজনীতি বিএনপি করে। আমি খালেদ ভাই শোনেন, আমরা তো শিষ্য, আমরা তো সমর্থক, আমরা তাদের সহকর্মী, আমরা তাদের সহযোগী নাকি? আমরা লালিত পালিত জিয়া রহমান দ্বারা, তারপরে লালিত পালিত আমরা থেকে আমাদের নেতৃত্ব দ্বারা, এখন আমরা আমাদের নেতৃত্বে আছেন তারেক রহমান। আমাদের কাছে কেউ ছোট কেউ বড় তো না, তাই না? সুতরাং ম্যাডামের, আমি একটা বলি, ম্যাডামের প্রতি কারো কোনো রকমের ই নাই, এমনকি যারা বিএনপি করে না তাদেরকেও ম্যাডামকে এখন পছন্দ করে। এখন ম্যাডামকে শুধু বিএনপি নেতৃত্ব বলতে চলবে না, এখন বাংলাদেশের একজন শীর্ষ নেতৃত্বই না, এটা অভিভাবকের পর্যায়েও আছে উনি। তা এখন ম্যাডামের শরীর স্বাস্থ্য বিবেচনা করে উনি তো আমাদেরকে সিদ্ধান্ত দেবেন, তাই না? এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই। এবং ফাইনাল সিদ্ধান্ত যখন হবে, নিশ্চয়ই যত ক্ষীণকণ্ঠেই হোক, যত উনি অসুস্থই থাকুক না কেন, নির্বাচনের আগে উনি তো নিশ্চয়ই আমাদের পরামর্শ দেবেন নির্বাচনের ব্যাপারে, তাই না? ওকে, তখন উনি যদি নির্বাচন করতে পারে, আমরা মানা করবো, এই কথা কেন আসবে? আমরা তো চাইবো ম্যাডাম নির্বাচন করুক। আর আপনাদের চাওয়াটাই আমরা একটু বুঝতে চাই, আর তো কিছু না। মানে আমাদের দলের মধ্যে এমন কোন বেকুবের জন্ম হয় নাই যে এরা বলবে যে ম্যাডাম নির্বাচন না করুক। আচ্ছা, সেটা ম্যাডাম তার নিজেকে, তার শরীর স্বাস্থ্য বিবেচনা করে উনি সিদ্ধান্তটা নেবেন। সেই সিদ্ধান্তটা কি এখনো নেওয়া হয় নাই, তাই তো? নির্বাচনটা পরিচালনাও উনি করবেন, নির্বাচনে দাঁড়াইলেও করবেন, না দাঁড়াইলেও করবেন, এটাই আমরা বুঝি। বেগম খালেদা জিয়া এটাই বুঝি। নির্বাচন আর মাঠের যে অ্যাক্টিভিটিসটা আছে, অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিসটা আছে, সঙ্গত কারণেই তারেক রহমানকে দিন রাত্রি পরিশ্রম করে দলটাকে একত্রিত উনি রাখতে পারছে, এটা তার কৃতিত্ব। এত দলটাকে ভাঙার চেষ্টা, খালেদা জিয়া নির্বাচন করবেন কি করবেন না এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নাই। না না, আমরা সিদ্ধান্ত নিব কেন? এটা তো ম্যাডাম নিজেই নেবে। ম্যাডাম এই সিদ্ধান্ত এখনো নেন নাই, সেটা তো মানে সিদ্ধান্ত নিছেন কিনা সেটা আমরা জানি না, তাই তো? না, এটা তো আলোচনা হয় না, আলোচনার সময় তো আসে নাই। আলোচনার সময় আসলে তো উনি আমাদেরকে ডাকবে। অ্যাবসলিউটলি, মানে আলোচনার সময়ও আসে নাই, মানে উনি নির্বাচন করবেন কিনা, পলিটিক্সে থাকবেন কিনা, প্রধানমন্ত্রী হবেন কিনা, এটা কিছু সিদ্ধান্ত নেন নাই। আপনি কি একসময় যেভাবে কথা বলা হচ্ছে নির্বাচন তারিখ ইত্যাদি ইত্যাদি, আপনি কি নিশ্চিত যে একসময় যে হয়ে যাবে? আমি তো নিশ্চিত আমি তো উপর দিয়ে দেখি শুধু, সেজন্য আমি বুঝি যে নির্বাচন হবে।
না না, ধরেন 7 সালে যে নির্বাচনের নমিনেশন সাবমিট হয়ে গেল, জি আওয়ামী লীগ প্রত্যাহার করলো, জরুরি আইন আসলো, নির্বাচনের প্রচারণার থেকে মাঠে থেকে সবাই সরে এলো, কেউ গ্রেপ্তার হইলো, খেয়াল করেন। জি অর্থাৎ ইলেকশনটা আমি যেটা বলতে চাইছি বারবার, নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনীয় আশঙ্কাটা থাকবে মানুষের মধ্যে, নানা কারণে নানা ব্যাপারে থাকবে, কিন্তু তারপরে বিশ্বাস করতে চাই যে নির্বাচনটা হবে। আমার শেষ প্রশ্ন, এটা নির্বাচন নিয়ে না, আমরা বিভিন্নভাবে, ভারতীয় মিডিয়া তো বটেই, ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলেছেন যে একটি নির্বাচিত সরকার আসলে পরেই তাদের সাথে সম্পর্কের উত্তরণ ঘটবে বা স্বাভাবিক হবে, আমি যদি এটা বলি। এখন বিএনপি ভারত সরকারের সাথে সম্পর্ক উত্তরণে কি করবে যেটা ডক্টর ইউনূস সরকার করতে পারছে না, এই ব্যাপারটা যদি একটু বলেন। ভারত সরকারকে ডিল করার জন্য ভারতের যেগুলি ইস্যু আছে, এই যে 10 ট্রাক অস্ত্রের চালান, 7 সিস্টার্সের নিরাপত্তা, এক্ষেত্রে যেটা হিস্টোরিক্যালি বলা হয় যে বিএনপির উপর ভারত ঠিক ভরসা করে না, এইটা কীভাবে করবে বলে আপনার মনে হয়? এর শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন। একটা শুনেন, একটা প্রতিবেশী দেশ, তাই না? আপনার গ্রামবাসীর আগে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকা দরকার। সেই সুসম্পর্কটা কিন্তু রিজনেবল নাকি, পারস্পরিক মর্যাদা, পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে নাকি, আমরা কারণ তাদের কিছু আবদার থাকতে পারে, সেটা বিবেচনা করবো, তাদের আবদার রক্ষা করতে গেলে আমার কোনো ক্ষতি হয় কিনা সেটা তো আমাকে বিবেচনা রাখতে হবে। আমার যে অধিকারগুলি আছে, আবদার না, আমার তিস্তা, আমার ফারাক্কা, এটা তো আমার অধিকার, সে অধিকারগুলি তো তারা এখনো নিষ্পত্তি করে নাই। কিন্তু আমার বাড়ির উপর আসবে যাবে, আমাকে ট্যাক্স দিতে হবে না, সিস্টেম রক্ষা করবে, বন্দর তদারকি করবে, এখানে সে সিকিউরিটি ক্যামেরা বসাবে, কত কিছু ব্যাপার আছে, তাই না? এখন আমরা তো বন্ধুত্ব চাই, আমরা তো দাদাগিরি চাই না, অবশ্যই বন্ধুত্ব চাই। প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকাটা জরুরি, ঝগড়াঝাটি করে সময় নষ্ট হয়। এবং খালেদা জিয়ার একটা সুস্পষ্ট বাণী আছে, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। ঠিক আছে, সেখানে বিদেশ বলতে কি ভারতও বোঝায়, চীনও বোঝায়, আমেরিকা বোঝায়, সকল রাষ্ট্রই বোঝায়। আমরা সকল রাষ্ট্রের সাথেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যার সাথে যতটুকু আদান প্রদানের মধ্য দিয়ে বন্ধুত্বটা সুরক্ষিত হয়, এবং আমাকে গ্লোবালিও চিন্তা করতে হবে, সব কিছু মিলাই সেভাবেই তো আমাকে চলতে হবে। তো সুতরাং আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না, বা ভারতের সাথে আমরা সম্পর্ক করব না, ভারতের সাথে কি আমাদের সাথে সম্পর্ক ছিল না, সেখানে তো কোনো টানপোড়েন নাই। আজকে দেখেন, আপনার কাছে তো এই নিউজ থাকার কথা, যদি আমি নিজের কানে শুনিনি, কালকে জন্য বলতেছিল যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী তারা প্রকাশ্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান করছে, হ্যাঁ, বাংলাদেশে ভারতীয় সৈন্য ঢুকানো, তা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অকৃত্রিম বন্ধু তাকে এখানে আনা, যে কটুক কথা বাদ দেন, এই যে দুইটা করা, ওই যে তাদেরকে কেন্দ্রীয় সরকারকে বলা ভারতের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে ঢোকা, এই শব্দটার উত্তরটা কেন্দ্রীয় সরকার কি দিচ্ছে আমি জানি না। এই উত্তরটার উপরে তো নির্ভর করে যে তাদের টেন্ডেন্সিটা কি, তারা আমাদের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চায়, তাই না? তো সুতরাং আজকে দেখেন, দিল্লিতে, কলকাতাতে ইচ্ছা করলে আওয়ামী লীগ বড় বড় মিছিল বের করতে পারে, এত লোক। তারা কি এখন কি 71 সাল মনে করে যে ভারত তাদের পক্ষ এটা করবে? আর সেই ক্ষেত্রে তাদের অফিস করা, এটা করা, সেটা করা, নানা কিছু করার ব্যাপার আছে। সেক্ষেত্রে তো তাদেরও তো বোধহয় একটা রেশনাল অ্যান্ড রিজনেবল একটা মতামত প্রকাশ করা উচিত বাংলাদেশ বুঝলে। তারা, আমি অনেকগুলি ধরো আনন্দবাজার, অন্যান্য অন্য পত্রিকার লোকরাই আসছে আমার সাথে দেখা করছে, আমি তাদেরকে বলছি ঘুরে দেখো, তারপর কথা বলো, হ্যাঁ দেশটা দেখে দাও, নিজের চোখে দেখো। তারা জেনে শুনো, হ্যাঁ, তার একের পর এক, হ্যাঁ, প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে, প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে, তাই না? তা এখন প্রশ্নটা হলো যে ভারত বৃহত্তম দেশ হতে পারে, আমি ক্ষুদ্র দেশ হতে পারি, ভারতের প্রধানমন্ত্রীর মর্যাদা আমাদের প্রধানমন্ত্রীর মর্যাদা তো একই, ছোট বড় তো প্রশ্ন না, ঠিক আছে? সুতরাং আমি বললাম যে আমি চীনের সাথে সম্পর্ক ভারতের সাথে করুন না, মনে হয় যে আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। জনাব গয়েশ্বর চৌধুরী, সবার সাথে আমেরিকা
জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। অনেকগুলি বিষয় নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় আজকে কথা বলেছেন, বিএনপির রাজনীতিটা কীরকম সেটাও তিনি পরিষ্কার করেছেন। আপনাকে আপনার বক্তব্যের জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আবারও দেখা হবে আপনার সঙ্গে নতুন অনুষ্ঠানে। ওকে, থ্যাংক ইউ জি দিন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং আশা করি তারা সবাই যেন এনজয় করে আগামী একটা সুষ্ঠু নির্বাচন। জি, থ্যাংক ইউ সো মাচ।